হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসবিটি অনলাইন টিচিংয়ে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা ঠিক আগের দিন যে ক্লাসটা শেষ করেছিলাম তার কন্টিনিউশনটা করব, অর্থাৎ আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব অল অ্যাবাউট পাস্ট টেন্স। আগের দিন পড়েছিলাম প্রেজেন্ট টেন্স নিয়ে, আজকে আমরা পড়ব পাস্ট টেন্স নিয়ে। তাহলে আশা করি আগের দিনের ভিডিওটা তোমরা এতদিনে বুঝতে পেরে গেছো, অসুবিধে হওয়ার কিছু কথা নেই। তবু যদি কিছু থাকে আমি নিশ্চয়ই পরে এই ভিডিওতে আরও কিছুটা করে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে পাস্ট টেন্স মানে অতীতে কোনো একটা কাজ হয়েছে, এবার সেই কাজটার ক্ষেত্রে আমরা বিভিন্ন ফর্ম ব্যবহার করতে পারি, ঠিক যেমনটা করেছিলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও। কীরকম? প্রেজেন্ট ইনডিফিনাইট করেছিলাম, কন্টিনিউয়াস করেছিলাম, পারফেক্ট করেছিলাম আর পারফেক্ট কন্টিনিউয়াস করেছিলাম। পাস্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু সেরকমই চারটে রূপ আছে। কীরকমভাবে সেই কাজগুলো হয় সেটা এবার দেখে নেওয়া যায়। প্রথমে আমরা পাস্ট ইনডিফিনাইট নিয়ে কথা বলি। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটকে আর একটা নামেও ডাকা হয়, সেটা হলো সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্স। এই সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স আমরা কোনগুলোকে বলবো? দেখো, সাধারণভাবে অতীতে কোনো কিছু ঘটেছিল, যেমন ধরো আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, তুমি এসেছিলে, সে খেলেছিল, এই ধরনের কথা যখন বলবো তাহলে এইগুলোর ক্ষেত্রে কি হয় খুব সহজভাবে বুঝে নাও। আচ্ছা, আগের দিনের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, আমাকে একটা ক্লিপিংস পাঠিয়ে জানতে চেয়েছিলে তোমরা, তোমাদের মধ্যে কেউ একজন, যে আমি যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ বলছি ওই জায়গাটা সে বুঝতে পারেনি। বিষয়টা আর কিছুই নয়, আমাদের আগে গঠনটা বুঝে নিই, তারপর আমি ওই জায়গায় আসছি। ধরো সিম্পল পাস্ট টেন্সের আমরা গঠনটা কিভাবে করব? গঠনটা আমরা ঠিক এইভাবে করতে পারি। ধরো একটা সাবজেক্ট তো লাগে, সাবজেক্ট থাকবে প্লাস 2 নম্বর ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা কিরকম সেটা। যেমন ধরো আমি যদি বলি আমি গিয়েছিলাম, সিম্পল, কিচ্ছু না, আই ওয়েন্ট, এই ব্যাপারটা বলতে চাইছি। গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে 2 নম্বর ফর্ম সেটা ভার্বের, সেই জন্যই V2 লিখে এখানে লেখা হয়েছে আই ওয়েন্ট। আশা করি বোঝা গেছে, এমন কিছু কঠিন ব্যাপার নয়। তাহলে এবারে আগের দিনের মতো যেটা তার বুঝতে অসুবিধে হয়েছিল সেই জায়গাটায় আসি। যেটা আমি বলেছিলাম, একটা আমি বলেছিলাম অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ, একটা বলেছিলাম নেগেটিভ, আর একটা বলেছিলাম ইন্টারোগেটিভ। এইগুলোর ক্ষেত্রে কেমন হয়? এখন ব্যাপারটা হচ্ছে এগুলো হয়তো সে বুঝতে পারেনি বলে একজন জানিয়েছে। দেখো, একটা সেন্টেন্সকে আমি 3 ভাবে লিখতে পারি টেন্স আকারে। টেন্সের ক্ষেত্রে আমাদের এই 3টে খুব ইম্পর্টেন্ট, গঠনটা জানো। অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, যেখানে তোমরা বলো পজিটিভ, অর্থাৎ কোনো কিছু ইতিবাচক আছে, হ্যাঁ বাচক আছে, সেই সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি লিখব? অ্যাফার্মেটিভে কীরকম গঠনটা হবে সেটা দেখানো হয়েছে। যেমন ধরো আমি গিয়েছিলাম, এটা তো একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাহলে এখানে হয়ে গেল আই ওয়েন্ট, এই ভার্বটা দিয়েই আমি বলছি। আবার যদি এটাকেই আমি নেগেটিভ করি তখন কি হবে? আই নট ওয়েন্ট, না, তা কিন্তু হবে না। তাহলে কি হবে? নেগেটিভের ক্ষেত্রে হবে আই ডিড নট গো। দেখো চেঞ্জ হয়ে গেল কিন্তু, আই ডিড নট গো। এই ডিড হচ্ছে পাস্ট টেন্স ডু ভার্বের, সেই পাস্ট টেন্স নটের ক্ষেত্রে, নেগেটিভের ক্ষেত্রে কিন্তু এইভাবে লিখতে হবে। একইভাবে ধরো তাহলে আমি আই ডিড নট গো মানে আমি যাইনি, আমি সেখানে যাইনি, এটা বোঝাতে চাইছি। তাহলে আমি খাইনি, আই ডিড নট ইট, আমি লিখিনি, আই ডিড নট রাইট, আমি পড়িনি, আই ডিড নট রিড। বোঝা গেছে? এইটা হবে। এটা অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক, বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, হ্যাঁ বাচক। আর নেগেটিভ মানে হচ্ছে না বাচক। ওই না বাচক বাক্য কিভাবে লিখব। আর ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যেগুলো দিয়ে আমরা কোনো প্রশ্ন করতে পারি। এক্ষেত্রে সেটা কি রকম ফরম্যাটটা হবে দেখে নাও।
ডিড আই গো বলে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে একইভাবে পাস্ট সিম্পল পাস্ট টেন্সের অন্যান্য ফর্ম তোমরা নিজেরা ফরমেশন করো, চিন্তা করার চেষ্টা করো। তাহলে আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তাহলে আমি স্কুলে গেছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি খেয়েছিলাম, আই এট। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আশা করি বোঝা গেছে। আমি লিখেছিলাম, আই রোট, রাইট ভার্বের পাস্ট ফর্ম। আমি একটি চিঠি লিখেছিলাম, আই রোট এ লেটার। ঠিক একইভাবে নেগেটিভগুলো সেভাবেই হবে। আই ডিড নট গো টু স্কুল, আই ডিড নট ইট রাইস, আই ডিড নট রাইট এ লেটার। বোঝা গেছে। আবার ডিড আই দিয়ে যখন হবে তখন কিভাবে হবে, যে আমি কি গিয়েছিলাম, ডিড আই গো। আমি কি খেয়েছিলাম, ডিড আই ইট। বোঝা গেছে। আবার ধরো আমি কি লিখেছিলাম, ডিড আই রাইট। এইগুলো হলো সমস্ত পাস্ট টেন্সের প্রথম ফর্মটা, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স। আশা করি বোঝা গেছে। আগের দিন তোমাদের একত্রে কাজ দিয়েছিলাম, আজকে প্রত্যেকটা যে আমি টেন্স পড়াচ্ছি সেই টেন্সগুলো প্রত্যেকটার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে একটু কাজ দিয়ে দিচ্ছি। আগের দিন একদম শেষে দিয়েছিলাম, আজকে শুরুতেই দিয়ে দিচ্ছি। তাহলে পুরোটা যদি দেখো তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, তোমরা কিন্তু পেয়ে যাবে। যেমন ধরো আমি কতগুলো উদাহরণ এখানে দিচ্ছি, 3টে উদাহরণ দিয়ে দিচ্ছি যেগুলো তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। কি দেব, ধরো একটা বলছি, তোমরা গতকাল স্কুলে যাওনি। তোমরা গতকাল স্কুলে যাওনি, এটা কি হবে তোমরা নিজেরা করবে। আর একটা দিচ্ছি, ধরো রাজু কি সহজ করে দিই, বইটি পড়েছিল। আর একটা দিই, জয় ভালো অভিনয় করেছিল। জয় ভালো অভিনয় করেছিল। তাহলে এই 3টে, 1, 2 আর এই 3, এই 3টে তোমাদের রইল হোম টাস্ক ফর সিম্পল পাস্ট টেন্স। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এইবারে আমরা চলে যাব পরবর্তী টেন্সে। পরবর্তী টেন্সটা কি আছে, সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সিম্পল পাস্ট টেন্স হয়ে গেল, এবারে আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখে নেওয়া যাক পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কিরকম ভাবে হয়। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয় দেখো, বাংলাটা ভেবে নাও। অতীতে কোনো কাজ চলছিল। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে কি পার্থক্যটা নিজেরাই বুঝতে পেরে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি বলেছিলাম, কাজটা বর্তমানে চলছে। আর এখানে অতীতে কোনো কাজ চলছিল বা হচ্ছিল, তার মানে একই রকম কনস্ট্রাকশন, খালি একটা জায়গা পাল্টে যাবে। কেমন হবে, আচ্ছা বাংলা রূপটা বলে দিই। তাহলে অতীতে কোনো কাজ চলছিল বললে আমরা কিরকম ভাবে বলতে পারি, যেমন আমরা প্রেজেন্ট টেন্সে কি বলেছিলাম, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমি খেলছি মানে আমি খেলিতেছি। তাহলে আমি খেলছিলাম, আমি খেলিতেছিলাম। তুমি খাচ্ছিলে বা তুমি খাচ্ছ, খাইতেছ, সেটা হয়ে যাবে পাস্ট টেন্সে কি, তুমি খাচ্ছিলে, তুমি খাইতেছিলে। ঠিক আছে। তারা স্কুল যাচ্ছে মানে যাইতেছে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াসে। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, তারা স্কুলে যাচ্ছিল, তারা স্কুলে যাইতেছিল। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, এর বাংলা রূপটা দেখো, খুব সহজেই বোঝা গেল। এর বাংলা রূপটা হবে কি, দেখো বাংলা রূপটা কিরকম ভাবে তোমরা বুঝতে পারবে। তে ছিলাম,
তারা করিতেছিল, তাহলে তে ছিল, আর তুমি করিতেছিলে, তাহলে তে ছিলে, তে ছিলাম, তে ছিলে, তে ছিল ইত্যাদি বাংলা রূপ এইভাবে থাকবে। তাহলে এর গঠনটা কি হবে, ইংরেজি গঠনটা কি হবে? খুব সহজ, দেখো সাবজেক্ট থাকবে, একটা বি ভার্ব অবশ্যই আনতে হবে। প্রেজেন্ট টেন্সে আমরা কি এনেছিলাম? এম, ইজ, আর। তাহলে এখানে হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার, সাবজেক্ট ওয়াইজ ওয়াজ ওয়ার। আর কি প্রেজেন্ট টেন্সেও যা ছিল তাই, মূল ভার্বের সঙ্গে, মানে 1 নম্বর ফর্ম যেটা ভার্বের হয় তার সঙ্গে আইএনজি যোগ। দেখো সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ। আশা করি বোঝাতে পেরেছি, অসুবিধে হওয়ার কথা নয়। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে? যেমন ধরো একটা যে কোনো ভার্ব নিয়ে নিই, খাওয়া ভার্বটাই নাও না, খাওয়া। তাহলে আমি খাচ্ছিলাম, আই ওয়াজ, খাওয়া ইংরেজি ইট, তাহলে ইটের সঙ্গে আইএনজি যোগ করবো, ইটিং, আই ওয়াজ ইটিং। তুমি খাচ্ছিলে, ইউ ওয়ার ইটিং। সে খাচ্ছিল, হি ওয়াজ ইটিং। আর তারা খাচ্ছিল যদি হয়, দে ওয়ার ইটিং। এই জিনিসটাই বোঝাতে চাইছি। এইবারে আমি চলে আসছি এরও হ্যাঁ বাচক ফর্ম, অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ কি ক্ষেত্রে কিরকম ভাবে হবে দেখে নেওয়া যায়। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ওই যেটা বললাম, আই ওয়াজ গোয়িং, একটা অন্য ভার্ব দিয়ে বলি, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। নেগেটিভে কি হবে? আই ওয়াজ নট গোয়িং, আমি যাচ্ছিলাম না। ইন্টারোগেটিভ কি হবে? ওয়াজ আই গোয়িং, আমি কি যাচ্ছিলাম? দেখো আই ওয়াজ গোয়িং, আই ওয়াজ নট গোয়িং, ওয়াজ আই গোয়িং, এইগুলো হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্স। আশা করি বুঝতে অসুবিধে হয়নি, খুব সহজ। ভালো করে দেখে নাও একটু আরেকবার, যে তে ছিলাম, তে ছিল, তে ছিলে এরকম থাকলে ওটা হয়। আর কি কি ক্ষেত্রে ওইগুলো কাজ করে সেগুলো দেখলে, বাংলা রূপটা দিয়ে দিলাম আর গঠনটা দিয়ে দেখিয়ে দিয়েছি, সাবজেক্ট, তার সঙ্গে ওয়াজ ওয়ার, আর একটা কি থাকবে? আর একটা থাকবে সিম্পল, যে ভার্বের সঙ্গে আইএনজি। ব্যাস, এইবারে কয়েকটা দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য। ধরো এটা তোমরা প্র্যাকটিস করবে। ধরো মা ভাত রান্না করছিলেন, দেখি এটা করতে পারো কিনা এগুলো। মা ভাত রান্না করছিলেন একটা হলো, আর একটা দিয়ে দিই। যেমন ধরো সহজ করে নেগেটিভ একটা, তো নেগেটিভ ধরো যদি এইভাবে দিই আমি, যে ছেলেটি ফুটবল খেলছিল না, ছেলেটি ফুটবল খেলছিল না। আর 3 নম্বর একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিই কিছু। যেমন ধরো এইভাবে এটা দেয়া যেতে পারে, ধরো শ্রেয়া কি গান গাইছিল? শ্রেয়া কি গান গাইছিল? তাহলে এই 3টে দিলাম, মা ভাত রান্না করছিলেন, ছেলেটি ফুটবল খেলছিল না, আর শ্রেয়া কি গান গাইছিল। এই 3টে তোমরা নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলেই দেখবে অনেকটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আরো হয়তো পরবর্তীকালে যদি সুযোগ পাই নিশ্চয়ই আবারও আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম কি, পাস্ট ইনডিফিনাইট হলো, পাস্ট কন্টিনিউয়াস হলো। এবারে আসছি আর একটা ইম্পর্টেন্ট টেন্স, কি টেন্স দেখে নেওয়া, পারফেক্ট। এই পাস্ট পারফেক্টটা আবার একটু বোঝার ব্যাপার আছে, যদিও গঠনটা সোজা, কিন্তু টেন্সটা বুঝতে গেলে একটু সময় দিতে হবে। কিরকম ধরো এখানে ফ্যাক্টরটা কাজ করে, ওগুলোতে যেমন সিম্পল বলে দিচ্ছিলাম যে আমি খেয়েছিলাম, আমি খাচ্ছিলাম, কিন্তু এখানের মধ্যে পাস্ট পারফেক্ট আমরা কখন তার গঠনটা করব না, যখন
দুটো অতীত কাজের রেফারেন্স থাকবে, দুটো অতীত কাজের রেফারেন্স থাকবে। আমি লিখে দিচ্ছি, দুটো অতীত কাজের থাকবে, মানে অতীতকালে দুটো কাজ হয়েছে, দুটো অতীত কাজের মধ্যে তোমাকে খুঁজে বার করতে হবে কোনটা বেশি অতীত, কোনটা বেশি অতীত। যেটা বেশি অতীত মানে বেশি আগে হয়েছে, বেশি অতীত, তার পাস্ট পারফেক্ট হবে, তার পাস্ট পারফেক্ট হবে। আর যেটা কম অতীত, অর্থাৎ আর একটু পরে ঘটেছে, দুটো অতীতের মধ্যে যেটা বেশি অতীত হবে সেটার পাস্ট পারফেক্ট হবে, যেটা কম অতীত সেটার কি হবে, সেটা হবে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনাইট, সিম্পল পাস্ট হবে। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তোমাদেরকে মনে রাখতেই হবে, তা না হলে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, কিভাবে মনে রাখবো? যেমন ধরো, তাহলে মনে রাখার জায়গা এটা, যেটা বেশি অতীত সেটার পাস্ট পারফেক্ট, যেটা কম অতীত তার সিম্পল পাস্ট। তাহলে মনে কি রাখবো? যেমন ধরো, আমরা ছোটবেলা থেকে একটা উদাহরণ প্রায়শই সবার কাছে শুনে থাকি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিলেন। তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিলেন বা ডাক্তার আসবার আগেই রোগীটি মারা গিয়েছিল, কোনটা বেশি অতীত? অবশ্যই রোগীর মারা যাওয়াটা, তারপরে ডাক্তার এসে সেন্সটা কাজ করছে। তাহলে রোগী মারা যাওয়াটা ওটা হবে পাস্ট পারফেক্ট, আর ডাক্তার আসার ঘটনাটা সেটা হবে সিম্পল পাস্ট। সিমিলারলি একইভাবে ধরো, বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে গেছিলাম, তাহলে কোনটা বেশি অতীত হয়েছে? বৃষ্টি শুরু হচ্ছে তার আগে আমরা বাড়ি পৌঁছে গেছি, কোনটা বেশি অতীত? অবশ্যই আমাদের বাড়ি পৌঁছানোর ঘটনাটা, তাহলে সেইটা হবে পাস্ট পারফেক্ট, আর বৃষ্টি হওয়ার ঘটনাটা কিন্তু তখন হয়ে যাবে সিম্পল পাস্ট। একটা দুটো উদাহরণ দিলেই এটা বোঝা যাবে। যেমন ধরো, এর গঠনটা কি হয়, আমি তো মোটামুটি বাংলাটা বলেই দিলাম যে দুটো অতীত কাজ থাকবে, যার মধ্যে যেটা বেশি অতীত তার পাস্ট পারফেক্ট, কম অতীত সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট কিভাবে গঠন করতে হয় আমরা প্রথমেই শিখে নিয়েছি আজকে, যে সাবজেক্ট তার সঙ্গে ভার্বের 2 নম্বর ফর্ম লাগে। সরি, এবারে কি হবে? তাহলে পাস্ট পারফেক্টের গঠনটা আমরা কিভাবে করব? খুব সহজ, দেখো, সাবজেক্ট থাকবে, তার সঙ্গে কি থাকবে? হ্যাড কথাটা লাগাবে, হ্যাড, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নম্বর ফর্ম। সাবজেক্ট, হ্যাড আর পাস্ট পার্টিসিপল ফর্ম বা 3 নম্বর ফর্ম। তাহলে এক্ষেত্রে রূপটা কেমন হবে? তারপরে আমি উদাহরণে আসছি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভের উদাহরণটা কি হবে? যেমন ধরো, আমি যদি ওই যে ভার্বগুলো আমি এর আগে বলেছি সেইগুলো দিয়ে যদি ধরি, তাহলে আই হ্যাড গান, এটা হবে অ্যাফার্মেটিভ হ্যাঁ বাচকের ফর্ম। না বাচকের ফর্ম হবে আই হ্যাড নট গান, আর ইন্টারোগেটিভের ফরম্যাট হবে হ্যাড আই গান বলে জিজ্ঞাসা চিহ্ন দিবে। ঠিক আছে, কয়েকটা উদাহরণ দেখো, একটা সেন্টেন্স লিখে দেখাচ্ছি, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যেমন ধর, ওই যে বললাম যে আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে চলে গেছিল, হতেই পারে। তাহলে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে যদি চলে যায়, তাহলে কোন ঘটনাটা বেশি আগে ঘটেছে সেটা একবার মনে করে দেখো। পরিষ্কারভাবে আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে চলে গেছে, মানে ট্রেন আগে চলে গেছে, তাহলে সেটা হবে কেমন হবে সেটা লিখবো। দেখো, দ্য ট্রেন হ্যাড লেফট। দেখো, সাবজেক্ট হ্যাড আর ভার্বের পাস্ট পার্টিসিপল, লিভ ভার্বের পাস্ট পার্টিসিপল লেফট। ট্রেন চলে গিয়েছিল আমরা স্টেশনে পৌঁছানোর আগে, তাহলে ইংরেজিটা আগে ইংরেজি হচ্ছে বিফোর, বিফোর উই স্টেশনে পৌঁছচ্ছি, রিচড, REACHED, রিচ দ্য স্টেশন। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন।
আশা করি অসুবিধে হওয়ার কথা নয়, বোঝা গেছে। তাহলে এখান থেকে তোমাদের 3টে কাজ অ্যাজ ইউজুয়াল দিচ্ছি। যেমন ধরো সূর্য ওঠার পরে আমি বিছানা থেকে উঠেছিলাম, দেখো এটা করবে। সূর্য ওঠার পরে আমি বিছানা ছেড়ে বা বিছানা থেকে, তাই বলো না, থেকেই বলো না, বিছানা থেকে উঠেছিলাম। এটা একটা গেল। 2 নম্বর, ধরো এইভাবে দিতে পারো। আচ্ছা তাই ওটাই তোমাদের সহজটাই করো না। ডাক্তার আসবার আগেই রোগীটি মারা গিয়েছিল। আর নাম্বার 3 আর একটা দিয়ে দিচ্ছি। ধরো পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গেল। এটা একটা মজার, এটা হোক। পুলিশ আসার আগেই চোরটি পালিয়ে গেল। ঠিক আছে, মোটামুটি এইভাবে লিখেছি, একটু বুঝে দেখে নেবে। তাহলে এইগুলো হলো কি? এইগুলো হলো সমস্ত পাস্ট পারফেক্ট। তাহলে আজকের পড়ার মধ্যে কিন্তু পাস্ট পারফেক্টটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এবারে আমরা আজকের যে শেষ টেন্স, অর্থাৎ সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একদম 4 নম্বর যেটা পাস্ট টেন্সের, সেই জায়গায় চলে যাব। সেটা কিভাবে হতে পারে দেখে নেওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম, তোমরা বুঝতেও পেরেছিলে অনেকে। এবারে আমরা আসব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাপারটা কি একটুখানি বুঝিয়ে দেওয়া যাক। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়েছিল একবার মনে করে দেখো তো। এর মধ্যে সেখানে কি হয়েছিল? প্রেজেন্টের ক্ষেত্রে কোনো একটা কাজ অতীতে আরম্ভ হয়েছে, বর্তমানে চলছে কিন্তু শেষ হয়নি। এইবারে পাস্টের ক্ষেত্রে তাহলে আমরা কি বলবো? 2 রকম ক্ষেত্র থাকতে পারে পাস্টের ক্ষেত্রে। এইটা ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখার বিষয় আছে। 2 রকম হতে পারে। একটা হচ্ছে অতীতে শুরু করে কোনো কাজ অতীতে শুরু হয়েছে, সেই শুরু হয়ে অতীতেই বেশ কিছুক্ষণ সময় ধরে চলার পর অতীতেই শেষ হয়েছে। ভালো করে বোঝো, অতীতে শুরু হয়ে বেশ কিছুক্ষণ চলেছে বা কিছুদিন চলেছে, দিয়ে অতীতেই শেষ হয়েছে, এটা একটা ফ্যাক্টর। আর একটা ক্ষেত্র হয় অতীতে কোনো কাজ ঘটার আগে অপর একটি কাজ ঘটেছিল। যেহেতু দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে তার মধ্যে কন্টিনিউয়াসেরও বৈশিষ্ট্য থাকবে আর পারফেক্টেরও বৈশিষ্ট্য থাকবে। পারফেক্ট পাস্ট পারফেক্ট মানেই আমরা 2টো ঘটনার রেফারেন্স দিই, ঠিক সেইভাবেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও কিন্তু এই ফ্যাক্টরটা আসতেই পারে। মানে কি? তাহলে আমি কি কি বললাম মনে রাখো। একটা হচ্ছে কি, কোনো কাজ অতীতে শুরু করে সেটা কিছু সময় ধরে চলে অতীতেই শেষ হয়েছে। লিখে দিচ্ছি, কোনো কাজ অতীতে শুরু হয়ে কিছু সময় বা কিছু দিন, যা খুশি বলতে পারো, কিছু সময় চলার পরে অতীতেই শেষ হয়, অতীতেই শেষ হয়েছে। এইটা একটা ফ্যাক্টর কোনটার? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। মনে রাখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এইটা একটা ফ্যাক্ট। আর একটা পয়েন্ট আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের, আর একটা পয়েন্ট আছে। সেটা কি? সেটা একটু যেটা বললাম, অতীতে কোনো কাজ ঘটার আগে অপর একটা কাজ চলছিল, কিছু সময় ধরে চলছিল। আমি উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে, তাহলেই বুঝতে পেরে যাবে।
তাহলে কি বললাম, অতীতে কোনো কাজ ঘটার আগে, অতীতে কোনো কাজ ঘটার আগে অন্য একটি কাজ চলছিল, এইটা বোঝাবে। তাহলে আমি কিভাবে এটা বোঝাবো? প্রথমের উদাহরণটা নাও, অতীতে শুরু হয়ে কিছু সময় চলেছে, অতীতেই শেষ হয়ে গেছে। তাহলে আমি কিরকম ভাবে বলতে পারি? যেমন ধরো, এরকম যদি রেফারেন্স দিই যে ধরো অনেক দিন ধরে যুদ্ধ চলছিল বা চলেছিল, অনেক দিন ধরে যুদ্ধ চলেছিল বা যুদ্ধটি অনেক দিন ধরে চলেছিল। অনেক দিন ধরে যখনই বলছি তার মানে দেখো অতীতে শুরু হয়েছিল যুদ্ধটা, অনেক দিন ধরে যুদ্ধ চলছিল, তার মানে কি যুদ্ধ আরম্ভ হয়েছিল অতীতে, চলছিল বেশ কিছুদিন ধরে, শেষও হয়ে গেছে অতীতে। যুদ্ধের ব্যাপার তো, তাহলে অনেক দিন ধরে যুদ্ধ চলছিল। আমি তার এক্সাম্পলটা কি লিখবো বা তার গঠনটা কিরকম ভাবে লিখবো দেখে নাও। অনেক দিন ধরে যুদ্ধ চলছিল, তাহলে দ্য ওয়ার হ্যাড বিন, চলছিল, চলা ইংরেজি অনেক হয়, কন্টিনিউ হয়, আমি গোয়িং অন বলছি, হ্যাড বিন গোয়িং অন মানেও চলা। দ্য ওয়ার হ্যাড বিন গোয়িং অন মানে অনেক দিন ধরে চলছিল, ফর এ লং টাইম। দেখো বোঝা যাচ্ছে নাকি? দ্য ওয়ার হ্যাড বিন গোয়িং অন, তার মানে আমরা কি বুঝলাম যে এখানে গঠনটা কি হবে? একবারে সিম্পল, যেমন তুমি করেছিলে ওর ক্ষেত্রে বলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, সেখানে সাবজেক্টের সঙ্গে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছিলে। এখানেও ঠিক তাই, সাবজেক্ট প্লাস হ্যাড বিন কথাটা লাগবে আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে ফর্মটা। তাহলে কি দাঁড়ালো? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সঙ্গে হ্যাড বিন আর মূল ভার্বের সঙ্গে আইএনজি। এটা হচ্ছে গঠন, এটা মনে রাখবে। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। তাহলে দ্য ওয়ার হ্যাড বিন গোয়িং অন ফর আ লং টাইম, এটা কি? অতীতে কোনো কাজ শুরু হয়েছে, যুদ্ধ অতীতে শুরু হয়েছে, কিছু সময় ধরে চলেছে, অতীতেই শেষ হয়ে গেছে, এটা রেফারেন্স দিচ্ছে। আর কি? আর একটা বলেছিলাম, অতীতে কোনো কাজ ঘটার আগে অন্য আর একটা কাজ চলছিল, যেটা তোমাদের সাথে প্রায় দিনই হয়। কি বলতো? শিক্ষক আসার আগে ছাত্রছাত্রীরা গোলমাল করছিল। এটা তোমরা প্রত্যেকেই ক্লাসে করে থাকো, ভয়ের কিছু নেই। আমরা ছোটবেলায় আমরা যখন ছিলাম ছাত্র তখন আমরাও করেছি, সবাই করেছি। তাহলে কম বেশি আর কি। তাহলে শিক্ষক আসার আগে ছাত্রছাত্রীরা গোলমাল করছিল, কি হবে? দ্য স্টুডেন্টস, তাহলে শিক্ষক আসার আগে, তার মানে বেশি অন্য একটা কাজ ঘটেছে, মানে যেটা আগে চলেছে। তাহলে স্টুডেন্টদের গন্ডগোল করাটা নিশ্চয়ই আগে থেকে চলছিল। দ্য স্টুডেন্টস হ্যাড বিন, গন্ডগোল করা ইংরেজি মেকিং এ নয়েজ, গোলমাল করা আর কি। হ্যাড বিন মেকিং আ নয়েজ, দ্য স্টুডেন্টস হ্যাড বিন মেকিং আ নয়েজ। আর কি বলেছি? কোনো কাজ ঘটার আগে, মানে বিফোর দ্য টিচার কেম। স্বাভাবিকভাবেই এটা তো পাস্ট টেন্স, একদম সিম্পল পাস্ট টেন্স, বোঝা যাচ্ছে। তাহলে শিক্ষকের আসবার আগেই ছেলেমেয়েরা বা ছাত্রছাত্রীরা গোলমাল করছিল। দ্য স্টুডেন্টস হ্যাড বিন মেকিং এ নয়েজ বিফোর দ্য টিচার। আশা করি মোটামুটিভাবে বোঝা গেছে। আর এর অ্যাফার্মেটিভ নেগেটিভ কিভাবে হয়, ঠিক আছে, একই রকম, জাস্ট একটুখানি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এর অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ কি ক্ষেত্রে হতে পারে। অ্যাফার্মেটিভ কি হবে? একদম সিম্পল, আই দিয়ে যদি তুমি সেই সেন্টেন্সেই বলো, তাহলে আই হ্যাড বিন, কি ভার্ব দিয়ে আমরা দেখাচ্ছিলাম? গো ভার্ব দিয়ে দেখাচ্ছিলাম। তাহলে গো ভার্ব দিয়ে দেখাই, আই হ্যাড বিন গোয়িং,
নেগেটিভ হবে আই হ্যাড নট বিন গোয়িং, হ্যাড নট বিন গোয়িং। আর ইন্টারোগেটিভের ফর্ম হয় হ্যাড আই বিন গোয়িং বলে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দাও। আশা করি এটা অসুবিধে হয়নি। তাহলে এখান থেকে আর 3টে দিলেই, মানে তোমাদেরকে টাস্ক দিলেই আজকের ক্লাসটা প্রায় শেষের পথে চলে যাবে। তাহলে আর দেরি না করে সেই 3টে টাস্ক আমি দিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। এখানটাতেই দিয়ে দিচ্ছি, নিজেরা প্র্যাকটিস করে বোঝার চেষ্টা করবে। আশা করি অসুবিধে হওয়ার কথা না। যদি হয় সেটা আমাকে অবশ্যই জানাতে পারো, যেমনটি একজন জানিয়েছিল আগের দিন। তোমরাও জানাতে পারো, অসুবিধে কিছু নেই। আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ধরো এটা একটা দিলাম, সারা রাত ধরে জোরে বাতাস বইছিল। এটা কি হবে দেখবে চেষ্টা করে। 2 নম্বর, বৃষ্টি আসার আগে আমরা ক্রিকেট খেলছিলাম। বৃষ্টি আসার আগে আমরা ক্রিকেট খেলছিলাম। 2টো ঘটনা আছে, দেখো রেফারেন্স আছে। আর একটা ধরো, এটাও হবে, তিনি কলকাতায় আসার আগে দিল্লিতে বাস করতেন বা বাস করছিলেন। তিনি কলকাতায় আসার আগে দিল্লিতে বাস করছিলেন। এইগুলো চেষ্টা করবে তোমরা। আজকে তাহলে কি দিলাম, আজকেও কিন্তু আমি 12টাই দিয়েছি। খুব ভালো করে খেয়াল করলে দেখবে আজকে অল অ্যাবাউট পাস্ট টেন্স আমরা পড়লাম। পাস্ট ইনডিফিনাইট টেন্স কিভাবে হয়, তার গঠন কি, বাংলা রূপ কি, উদাহরণ কি ইত্যাদি বলা হয়েছে। 3টে তোমাদের টাস্কও দিয়েছি। তারপরে পাস্ট কন্টিনিউয়াস, সেটারও যথাযথ আলোচনা করে সেখান থেকে 3টে টাস্ক দিয়েছি। তারপরে পাস্ট পারফেক্ট, সেখান থেকে আলোচনা করার পরে 3টে টাস্ক দিয়েছি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটাও আলোচনা করে বুঝিয়ে দেওয়ার পর 3টে টাস্ক দিয়েছি। আশা করি তাহলে তোমাদের অসুবিধে হওয়ার আর কথা নয়। এই 12টা আজকের যে হোম টাস্ক, এগুলো প্র্যাকটিস করবে। আগের দিনেরগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো অসুবিধে আগের দিনেরগুলোর ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে হয়ে থাকে, আমাকে অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে পারো কমেন্ট বক্সে। আর না হলে একদম যখন আমরা ক্লাসটা কমপ্লিট করব, তারপরে আমরা বেশ কিছু প্র্যাকটিস করব। তাহলে যদি একটা ক্লাস শুধু বিভিন্ন টেন্সের ট্রান্সলেশন প্র্যাকটিস করা যায়, তাহলে কিন্তু দেখবে তোমাদের সমস্ত আরও যেগুলো ডাউটস আছে এখনো, সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। যদি তোমরা চাও যে ওই ধরনের একটা ক্লাস দরকার আছে, অর্থাৎ কি সমস্ত ট্রান্সলেশন মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা শুধু ট্রান্সলেশনের ক্লাস হোক, সেটাও তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। যদি তোমরা সেই ক্লাস চাও, কমেন্টে ইয়েস বলে লিখবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। সেই সঙ্গে সঙ্গে এসবিটি অনলাইন টিচিং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবারও আমাদের দেখা হচ্ছে।